যাবো তো, বাট পরে। হুম বলেই গাড়িতে উঠে বসলাম। আমি ভাবতেও পারিনি যে আমার বিয়ে এভাবে হয়ে যাবে। আমি এখন বিবাহিত। কার সাথে বিয়ে হয়েছে, তার নাম কি, সে দেখতে কেমন, কিচ্ছুই জানি না আমি। এখন আমি নীলাকে কি বলবো? আমার নীলাকে আমি কি জবাব দিব? ভাবতে না ভাবতেই দেখি আমার বাড়ির সামনে চলে এসেছি। তাই চুপচাপ আমি গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকে গেলাম। কি হয়েছে নীল? নাথিং মম, আই এম টায়ার্ড। উপরে যাচ্ছি, একটু রেস্ট নেব। কিন্তু যা চলে গেল, হঠাৎ করে কি হলো ছেলেটার? উপরে এসে বেডে শুতেই নীলার মুখটা ভেসে উঠল সামনে। চোখ দুটো ঘোলা হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি গড়িয়ে জল পড়বে। আমি আজকে নীলাকে হারিয়ে ফেললাম সারা জীবনের মতো। ভাবতে না ভাবতেই চোখের পলকে জলগুলো গাল পেয়ে পড়তে লাগলো। হঠাৎ ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মিহু। তাই চোখ মুখ মুছে কিছুটা স্বাভাবিক হয়ে ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ভাই, তুই ঠিক আছিস? তোর গলা এমন লাগছে কেন? না রে, আমি ঠিক আছি। তুই কেমন আছিস? ভাই, আমার রুমে যে দেখ, আমার আলমারিতে একটা সুটকেস আছে। ওর মধ্যে আমার অনেক জরুরি জিনিসপত্র আছে। তাই ওটা যদি এখন একটু দিয়ে যেতি তাহলে ভালো হতো। এত রাতে এখনই লাগবে? হুম। আচ্ছা, আসছি। ওকে ভাই। ভাই। হুম বলে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মিহুর রুমে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই দেখি মম ড্যাড দাঁড়িয়ে আছে। মম ড্যাড, তোমরা এখানে? তুই বিয়ে করেছিস আমাদের বললি না যে? তোমরা কি করে জানলে? বিয়ে করবি ভালো কথা, একবার বললে কি এমন হতো? মম। থাক থাক, আর কথা বলতে হবে না। যা, তোর বউ এসেছে। বউ? কোথায় বউ? মিহুর রুমে দিয়ে এসেছি। মিহুর রুমে কেন? তোর রুম এখন পরিষ্কার করতে অনেক সময় লাগতো, তাই না? যা, নিজের বউয়ের কাছে যা। বাট মম, আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ওনারা আমাকে মিহুর রুমে ঠেলে পাঠিয়ে দিলেন। রুমে ঢুকে দেখি মেয়েটি উইন্ডো সাইডে বসে আছে। পেছন থেকে ওর চেহারা একদম দেখা যাচ্ছে না। আমার হার্টবিট কেন যেন ফাস্ট হয়ে গেল। এই যে শুনছেন? না, আমি তো বয়রা, তাই কানে শুনি না। দেখুন, আপনি কে, আপনার নাম কি, আপনি দেখতে কেমন, আপনার পরিচয় কি, এর কিছুই জানি না আমি। আর আপনি কেন আমার সাথে এমন করলেন তাও জানি না। এবার কি আপনি প্লিজ আমাকে বলবেন যে আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? কেন আমার গলায় এভাবে ঝুলে পড়লেন? ওই কি বললি তুই? আমি তোর গলায় ঝুলে পড়েছি? তুই আমাকে চিনিস না। আমি তোর ক্ষতি করেছি? আমি দেখতে কে তুই জানিস না? আমি দেখতে কেমন জানিস না? আমার পরিচয় জানিস না? ঠিক আছে, যা, কালকে তোকে ডিভোর্স দিয়ে দেবো। মেয়েটার সামনে করতেই আমার বিষণ্ণের শেষ নেই। নীলা? হ্যাঁ আমি। কেন, তুই কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলি? না, মানে 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 আমি, মানে আসলে, না মানে। কি মানে মানে লাগিয়ে রাখছিস? তো তোমার সাথে বিয়ে হয়েছে আমার। তো আর কার সাহস আছে তোকে বিয়ে করার? তাহলে ওই মেয়ে? ওটা আমিই ছিলাম। সব প্ল্যান ছিল আমার আর মিহুর প্ল্যান। কি? জি, আই অ্যাম এ লেডি মাফিয়া, ওকে? তোমার মাফিয়াগিরি আমি বের করছি। তোমার জন্য আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো? ওর কাছে যে ওকে ঝাঁপিয়ে। ওর চোখে আমি কিছু হারানোর ভয় স্পষ্ট দেখতে পাচ্ছি। নীল, নীল, আমি তো। তুমি তো কি বলো? সরি নীল। শাট আপ নীলা। তুমি জানো যখন আমি ওই পেপার সাইন করছিলাম তখন আমার ঠিক কতটা কষ্ট হয়েছিল? বোঝো তুমি জিনিসটা? ও সরি, আমি তো ভুলে গেছিলাম যে তোমার লাইফে সব কিছুই তো ফান। কোনো কিছুই তুমি সিরিয়াসভাবে নাওনি আজ পর্যন্ত। এই বিয়েটাও কি ফান হিসাবে করছো? আমি ভাবতেও পারিনি যে নীল এই বিষয়টাকে ফানের নাম দেবে। আমি অলওয়েজ ফান করি, ঠিক আছে, বাট তাই বলে বিয়েটা করে ভাবে। ওকে, আই এম সরি, ভুল হয়ে গিয়েছে আমার, পারলে আমাকে ক্ষমা করে দিও। আর এই বিষয়ের ব্যাপারে কাউকে জানিও না, শুধু তোমার ফ্যামিলি আর আমার ভাই ছাড়া। তাই তোমার ফিউচারে আমাকে কোনো প্রবলেম হবে না। এই বিয়েটাকে একটা দুঃস্বপ্ন ভেবে লাইফে মুভ অন করো। বাই। আর কখনো তোমাকে জ্বালাবো না। কথাগুলো বলেছিল, চার চোখ থেকে পানি পড়ছিল। বলে চলে আসছিলাম, পেছন থেকে নীল আমার হাতে টান দিয়ে বুকের উপর ফেললো।
আমি তো রাগের মাথায় বলেছি নীলা, তাই বলে সত্যি তুমি চলে যাবে? আই লাভ ইউ নীলা, আই এম সরি বলে ওকে জড়িয়ে ধরলাম। আমি একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। আই লাভ ইউ টু নীল। ওকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে ওকে ছেড়ে দিলাম। এই এই ওয়েট, কি? তার মানে আজকে আমাদের বাসর রাত? যা ভাবছো ভুলে যাও, একদম ওসব কথা মাথায় আনবা না। বললেই হলো নাকি? আমার বউ বলে কথা, তোমাকে তো আজ রাতে ছাড়ছি না বলেই ওর দিকে এগিয়ে যেতে লাগলাম। নীল, নীল, একদম না। এই এই তুমি আমার কাছে আসবা না। ও পেছোতে পেছোতে একদম দেয়ালের সাথে লেগে দাঁড়ালো, আর আমি ওর সাথে লেগে দাঁড়ালাম। আজকে তো বাসর করেই ছাড়বো। এই সরো, ভুলে যেও না আমি মাফিয়ার বোন। সরো সরো। তুমি ভুলে যেও না যে তোমার ওই মাফিয়া ভাই এখন আমার বোনের জামাই। নীল প্লিজ। কে শুনে কার কথা? ওর ঠোঁটে নিজের ঠোঁট আঁকড়ে ধরলাম। শক্ত করে দুহাত দিয়ে ওর শার্ট আঁকড়ে ধরলাম। বাকিটা ওদের মধ্যে সীমাবদ্ধ থাক, আমাদের জেনে লাভ নেই। এদিকে কখন থেকে একা একা রুমে বসে আছি, মেঘের আসার কোনো খবর নেই। উনি ওই দিনের পর থেকে আমার সাথে ভালো মতো কথা বলেন না। আজ বেশ কিছুদিন ধরে উনি বাসায়ও ঠিক মতো আসে না। রাতে 2-3টার দিকে বাসায় আসে আর সকাল 6টা থেকে 7টার দিকে বেরিয়ে যায়। উনি কি আমাকে ইগনোর করতে চাইছেন? কিন্তু উনি তো আমাকে ভালোবাসেন, তাহলে উনি কেন আমাকে ইগনোর করবেন? না, আজ ওনার সাথে কথা বলতেই হবে। কিন্তু উনি কখন আসবেন? অলরেডি 2:30 বাজে। হঠাৎ নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ পেলাম, তার মানে উনি চলে এসেছেন। দেখলাম উনি রুমে ঢুকলেন। সামনে তাকিয়ে দেখি মিহু দাঁড়িয়ে আছে। এ কি, তুমি এখনো ঘুমাওনি কেন? আপনার এত রাত হলো কেন? কাজ ছিল তাই দেরি হয়ে গিয়েছে। ও আচ্ছা, দাঁড়ান, আমি আপনার টাওয়াল আর জামা কাপড় বের করে দিচ্ছি। থাক, লাগবে না, আমি নিজের জিনিস নিজেই বের করে নিতে পারবো বলে টাওয়াল আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। উনি আমার সাথে এমন কেন করছেন? কি করছি আমি? আমি চাই না মিহু তুমি আমার জন্য আর কোনো কষ্ট পাও, তাই তুমি আমার থেকে যতটা দূরে থাকবে তোমার জন্য ততটাই মঙ্গলজনক। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মিহু মন খারাপ করে বসে আছে, হয়তো আমার ব্যবহারের জন্য কষ্ট পেয়েছে। আমি কিছু না বলে যেই শুয়ে পড়লাম। আপনি খাবেন না? বাইরে থেকে খেয়ে এসেছি। আচ্ছা, আপনি আমার সাথে এমন কেন করছেন? আমি কি কিছু ভুল করছি? যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে তার জন্য মারুন, বকুন, তারপরও প্লিজ আমাকে এভাবে ইগনোর করবেন না। আমি আর নিতে পারছি না আপনার এই ধরনের ব্যবহার। প্লিজ কিছু তো বলুন। দেখলাম উনি ঘুমিয়ে গিয়েছে, তাই নিজেকে আর আটকে রাখতে পারলাম না। দৌড়ে রুমে চলে গেলাম। সারান করে কান্না করতে লাগলো। আমি চোখ বন্ধ করে ওর কথাগুলো শুনছিলাম। ওর কথাগুলো শুনে আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তারপরও আমার কিছুই করার নেই। হঠাৎ শাওয়ারের আওয়াজ পেলাম। পাশে তাকিয়ে দেখি মিহু নেই, তার মানে ও শাওয়ারই নিচ্ছে। কিন্তু এখন এই সময় কেন? দেখতে দেখতে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু মিহু বের হচ্ছে না। তাই আমি যে গেট লক করলাম। মিহু, মিহু, মিহু। শাওয়ার করে চুপচাপ গেট খুলে বেরিয়ে এলো আর ওনার পাশ কাটিয়ে আলমারি থেকে ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। ও ওয়াশরুম থেকে বের হতেই ওর দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা মোচড়ে দিয়ে উঠলো। ওর চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, তার মনে এতক্ষণ শাওয়ারের নিচে বসে কান্না করছে। আমি কিছু বলতে যাব তার আগেই ও আবার ওয়াশরুমে ঢুকে পড়লো। একটু পরেই বের হলো। আমি ওকে কিছু বলতে যাব তার আগে ও যে চুপচাপ শুয়ে পড়লো। তার মানে কি ও এখন আমাকে ইগনোর করতে চাইছে? এইসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ছি, খেয়ালই নেই। সকালে রুমের গেট লাগানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। দেখলাম কে যেন গেট লাগিয়ে চলে গেল। পাশে তাকিয়ে দেখি মিহু নেই। বাইরে থেকে গাড়ি বের হয়ে যাওয়ার আওয়াজ পেলাম। নিচে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম মিহু ভার্সিটি চলে গিয়েছে। আমি কিছু না বলে রুমে চলে আসলাম। উনি যেহেতু আমাকে ইগনোর করতে চাইছেন, তাহলে আমিও ওনাকে ডিস্টার্ব করব না। এইভাবেই চলছিল দুজনের দিনকাল। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। মেঘের কাছে এগুলো আর সহ্য হচ্ছিল না। মিহু ওকে অ্যাভয়েড তো করছিলই, সাথে এই 1 সপ্তাহ মিহু মেঘের সাথে একটা কথাও বলেনি। গত 4 দিন ধরে তো মেঘের রুমেও থাকে না। মেঘ আর সহ্য করতে না পেরে মিহু রুমে গেল।
রুমে ঢুকে দেখে মিহু আতশোয়া হয়ে বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। মিহু, কারো আওয়াজ শুনে গেটের দিকে তাকালাম, দেখলাম মেঘ দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে আবার চোখ বন্ধ করে ফেললাম। মিহু, মিহু, আমি তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? মিহু, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। এইবার রাগ কন্ট্রোল করতে পারলাম না, তাই ওর হাতটা জোর করে চেপে ধরে মশারি দিয়ে ওর পিঠে ঠেকালাম। আহ, প্রবলেম কি তোমার? প্রবলেম আমার না, প্রবলেম আপনার। তুমি আমাকে আজ 7 দিন ধরে ইগনোর কেন করছো? আমি তো জাস্ট 7 দিন ধরে ইগনোর করছি, আর আপনি যে আমাকে গত 1 মাস ধরে ইগনোর করছেন সেটার কিছু না। ওর হাত ছেড়ে দিয়ে ওকে নিজের দিকে ঘুরিয়ে দেখি ওর চোখ দিয়ে পানি পড়ছে। ওর চোখের পানি মুছে দিলাম। সরি জান, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম আমার সাথে থাকলে তুমি কষ্ট বেশি পাবে, তাই তোমাকে ইগনোর করছিলাম। কিন্তু বিশ্বাস করো, যখন থেকে তুমি আমাকে ইগনোর করা শুরু করলে তখন বুঝতে পারলাম যে ইগনোরের জিনিসটা ঠিক কতটা হার্ট করে। আমি সরি জান, আমি রিয়েলি সরি, ভেরি সরি। ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। প্লিজ কখনো আমাকে ইগনোর করবেন না, না হলে আমি থাকতে পারবো না। এই কয়েকদিন আমি ঠিক কতটা কষ্টে ছিলাম তা যদি আপনাকে বোঝাতে পারতাম তাহলে হয়তো আপনি বুঝতেন। আই অ্যাম সরি জান, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আর কখনো এমন করব না। আমি আর যাই হোক তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও না। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। কি বললে? কি? তুমি আমাকে আই লাভ ইউ টু বললে? হুম। তাহলে তো আজ তোমায় আর ছাড়া যাচ্ছে না। মানে? একটা বাঁকা হাসি দিয়ে ওর কবর ধরে আমার সাথে মিশিয়ে ফেললাম। এটা কি হচ্ছে? আজকে না হয় সব বাধা, সব দূরত্ব শেষ হয়ে যাক বলেই ওর ঠোঁট দুটো পরম আবেশে নিজের করে নিলাম। বাকিটুকু না হয় ওদের মধ্যেই সীমাবদ্ধ থাক। সমাপ্ত।